নিজের হাতে খুন হওয়া এক মানুষের মেয়ের জীবন বাঁচাতে একজন এক্স কয়েদি যখন কোনো গ্লাভস ছাড়া আন্ডারগ্রাউন্ড ডেড ফাইটে নামে, তখন রিংয়ের ভেতরের দৃশ্য ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। মাফিয়ারা ভেবেছিল জেলখাটা এই বুড়ো লোকটাকে ফাইটিং রিংয়ে নামিয়ে তারা জুয়ায় কোটি কোটি টাকা কামাবে, কিন্তু তারা খুনাক্ষরও টের পায়নি যে যাকে তারা সাধারণ ফাইটার ভেবেছে সে আসলে একজন জ্যান্ত কিলিং মেশিন। কোনো রুলস ছাড়া একদম খালি হাতে আন্ডারওয়ার্ল্ডের সেরা চ্যাম্পিয়নদের সে কিভাবে পিটিয়ে তক্তা বানালো, আর ফাইনালে এই রক্তক্ষয়ী টুর্নামেন্টে তার সাথে কি এমন হয় যা থেকে তোমার গাম ছুটে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ব্রুটাল আন্ডারগ্রাউন্ড ফাইট মুভি এক্সপ্লেনেশন ড্যামেজ, যেখানে রক্তের বিনিময়ে আমাদের হিরো রিংয়ের ভেতরে দেখাবে তার আসল তাণ্ডব। গল্পের শুরুতেই স্ক্রিনে বেশে ওঠে এক শক্তপোক্ত চেহারার মানুষ, তার নাম জন ব্রাইনার। সবেমাত্র সে জেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি পেয়েছে। অতীতে এক খুনের দায়ে তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু জেলে তার ভালো ব্যবহার কারণে 4 বছর সাজা খাটার পরই তাকে পেরোলে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে জনের একটাই সিদ্ধান্ত, অপরাধ জগৎ থেকে চিরতরে দূরে সরে যাওয়া। সে চায় একজন সাধারণ মানুষের মতো একদম স্বাভাবিক একটা জীবন। নিজের খরচ চালানোর জন্য সে একটা নির্মাণ সাইটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন রাতে হাড়ভাঙা খাটুনির পর জন একটি বারে যায় একটু শান্তিতে সময় কাটাতে, কিন্তু শান্তি কি তার কপালে আছে? হঠাৎ সে খেয়াল করে একদল বকাটে লোক ফ্র্যাঙ্কি নামের এক ওয়েট্রেসকে ক্রমাগত উত্ত্যক্ত করছে। এই দৃশ্য দেখে জনের রক্ত রীতিমতো টকবক করে ফুটতে থাকে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। চোখের পলকে মুহূর্তের মধ্যে সে সেখানে ছুটে যায়, সোজা এক বকাটের গলা শক্ত করে চেপে ধরে আর কড়া গলায় নির্দেশ দেয়, চাও ফ্র্যাঙ্কির কাছে এক্ষুনি ক্ষমা চাও। জনের এই অবিশ্বাস, সাহস আর দানবীয় শক্তি দেখে বারের মালিক একেবারে মুগ্ধ। জনের তখন টাকার ভীষণ প্রয়োজন, তাই বারের মালিক যখন জনকে সেখানে নিরাপত্তারক্ষী বা বাউন্সার হিসেবে কাজের প্রস্তাব দেন, জন এক কথায় রাজি হয়ে যায়। এখন জনের 2 কাঁধে 2টো কাজের বিশাল দায়িত্ব। দিনে সে নির্মাণ শ্রমিক হিসেবে হাড়ভাঙা খাটুনি খাটে, আর রাতে বারের নিরাপত্তারক্ষী ডিউটি পালন করে। একদিন রাতের ঘটনা, বারের 2 মাতাল মানুষের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। জন প্রথমে খুব শান্তভাবে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাতালগুলো উল্টে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। আর তখনই জনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিমিষের মধ্যেই সে তার সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। দুজনকে আচ্ছা করে পিটিয়ে সে সোজা বার থেকে বের করে দেয়। ঘটনাক্রমে ফ্র্যাঙ্কির প্রেমিক রেনো ঠিক সেখানেই উপস্থিত ছিল। জনের এই বিধ্বংসী লড়াইয়ের দক্ষতা দেখে রেনোর চোখ কপাল উঠে যায়। সে সাথে সাথে জনের কাছে ছুটে যায় আর তাকে সরাসরি একটি আন্ডারগ্রাউন্ড ফাইট বা বেআইনি লড়াইয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু জন, যে এমনিতে 2টো কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, আর কোনো নতুন ঝামেলায় সে একদমই জড়াতে চায় না, তাই সে রেনুর এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। পরের দিন কাজ শেষে বের হওয়ার সময় ভেরোনিকা নামের এক মহিলা হঠাৎ করে জনের পথ আটকায়। কে এই ভেরোনিকা? এই ভেরোনিকাই হলো সে অভাগী নারী যার স্বামীকে জন অতীতে নিজের হাতে খুন করেছিল। ভেরোনিকা জনকে চমকিয়ে দিয়ে এক ভয়ঙ্কর সত্যি জানায়, আমি তোমার 7 বছরের সাজা কমিয়ে 4 বছর করে দিয়েছি, যাতে তুমি জেল থেকে বেরিয়ে আসতে পারো। জন তো অবাক। এর কারণ জানতে চাইলে ভেরোনিকা তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে জনকে জানায় তার ছেলের হার্ট ফেইলিয়ার হয়েছে, খুব দ্রুত একটি অপারেশন প্রয়োজন, আর এই অপারেশনের জন্য প্রয়োজন বিশাল এক অঙ্ক, $2.5 লাখ। ভেরোনিকা সোজা জনকে সেই টাকা জোগাড় করে দেওয়ার দায়িত্ব দেয়। জন বুঝতে পারে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার এটাই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। সে ভেরোনিকাকে কথা দেয় যেভাবেই হোক যে কোনো মূল্যে সে তাকে সাহায্য করবে। কিন্তু রাতে বাড়ি ফিরে নিজের জমানো সব টাকা গুনে জন চরম হতাশ হয়ে পড়ে। বাচ্চার চিকিৎসার জন্য যে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন, তার তুলনায় তার এই জমানো টাকা নিতান্তই তুচ্ছ। তাকে খুব দ্রুত বিশাল কোনো টাকার ব্যবস্থা করতে হবে। সেই রাতেই বারে গিয়ে জন ফ্র্যাঙ্কির কাছে রেনুর খোঁজ জানতে চায়। ফ্র্যাঙ্কি তাকে সরাসরি রেনুর কাছে নিয়ে যায়। রেনু জনকে এমন এক গোপন জায়গায় নিয়ে যায় যেখানে রীতিমতো আন্ডারগ্রাউন্ড ফাইট চলছিল। চারদিকে চিৎকার আর রক্ত। রেনু জনকে তার নিজস্ব ফাইটার হিসেবে রিংয়ে নামাতে চায়, কিন্তু এই রক্তাক্ত পেশার কথা জেনে জন আবার প্রস্তাবটি ফিরিয়ে দেয়, কারণ সে নিজের জীবনে আর কোনো রকম মারামারি চায় না। পরের দিন জন যখন ভেরোনিকার সাথে দেখা করে, তখন সে তীব্র অপরাধবোধ নিয়ে বলে, আমি একজন দাগী আসামি, আমার পক্ষে ভালো চাকরি পাওয়া খুবই কঠিন,
তাই এত দ্রুত এতগুলো টাকা জোগাড় করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না। এই কথা শোনা মাত্রই ভেরোনিকা প্রচন্ড রেগে যায়। সে ক্ষোভে আগুনে ফেটে পড়ে বলে, তুমি জেল থেকে আমাকে চিঠি লিখেছিলে যে কোনো উপায়ে তুমি তোমার ভুল শুধরাতে চাও। আজকে যদি তুমি আমার স্বামীকে খুন না করতে তাহলে আমাকে এই দিন আর দেখতে হতো না। ঠিক তখনই মায়ের চিৎকার শুনে ভেরোনিকার অসুস্থ মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসে। বাচ্চাটি সেই করুণ আর দুর্বল চেহারা দেখে জনের পাথর হৃদয় একেবারে গলে যায়। সে ভেরোনিকার কাছে দৃঢ় প্রতিজ্ঞা করে যেভাবেই হোক যেখান থেকে হোক সে টাকার ব্যবস্থা করবেই। পরদিন নির্মাণ সাইটে কাজ চলছিল। জনের সাইট ম্যানেজার তাকে ধীরগতিতে কাজ করার জন্য প্রচন্ড বকাঝকা শুরু করে আর রাগের মাথায় তাকে সোজা চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু হঠাৎ করেই চরম এক টুইস্ট, সেই বদমেজাজি ম্যানেজার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। সে অজ্ঞান হয়ে দপাস করে মাটিতে লুটিয়ে পড়ে। জন নিজে রাখিয়ে প্রশ্রয় দেয় না। তৎক্ষণাৎ সেই লোকটিকে সিপিআর দিতে শুরু করে। জনের এই তাৎক্ষণিক বুদ্ধির কারণে সেই যাত্রায় লোকটির প্রাণে বেঁচে যায়। ওই দিন রাতেই রেনোর ফাইট একটি বড় ম্যাচ চলছিল, যেখানে তাকে পরপর দুজনের সাথে লড়তে হতো। কিন্তু প্রথম লড়াইয়ের পরেই রেনোর ফাইটার মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। রেনো যখন পুরোপুরি দিশেহারা তখনই সেখানে এন্ট্রি নেয় জন। সে রেনোর হয়ে লড়াই করার প্রস্তাব দেয়, কিন্তু টুর্নামেন্টের প্রধান ডিকন জানায় মাঝপথে ফাইটার পরিবর্তন করার কারণে রেনোকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। রেনো রাজি হয়ে যায় আর বাজি সোজা দ্বিগুণ করে দেয় যাতে ডিকনও তার ভাগ পায়। এরপর জন রিংয়ে ঢোকে। তার মুখোমুখি হয় উলফি নামের এক দুর্দশ ফাইটারের সাথে। উলফির ম্যানেজার সুযোগ বুঝে রেনোকে তার পুরনো পাওনা টাকা শোধ করতে বলে, কিন্তু রেনো চালাকি করে বলে ওই টাকাও বাজির মধ্যে ধরা হলো। আমার ফাইটার জিতলে আমার সব ঋণ মাফ, আর তুমি আমাকে শুধু বাকি টাকাটা দেবে। শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম দিকে জন বেশ মার খায়, এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু এর পরপরই খেলা ঘুরে যায়। জন পরিস্থিতি নিজের আয়ত্তে নেয়। আর ভয়ঙ্করভাবে উলফিকে পিটিয়ে পরাজিত করে। জেতার পর জন তার প্রাপ্য টাকা বুঝে নেয়। এমনকি রেনো সে আহত ফাইটারকেও তার চিকিৎসার জন্য সেখান থেকে কিছু টাকা দেয়। পরদিন সকালে ফিটনেস ধরে রাখার জন্য জন যখন দৌড়াচ্ছিল তখন রেনোর ফ্র্যাঙ্কি তার অ্যাপার্টমেন্টে এসে হাজির হয়। রেনোর একটাই উদ্দেশ্য জনকে আরো বড় কোনো লড়াইয়ের জন্য রাজি করানো। জনের যেহেতু অনেক টাকার দরকার, তাই সে এক কথাতে রাজি হয়ে যায়। তারা সোজা চলে যায় টুর্নামেন্টের প্রধান ডিকনের কাছে। গিয়েই বর্তমান চ্যাম্পিয়নের সাথে জনের ম্যাচ আয়োজনের জন্য জোর দাবি জানায়। কারণ একটাই, চ্যাম্পিয়নকে হারাতে পারলেই এক নিমেষে বিশাল অঙ্কের টাকা পাওয়া যাবে। কিন্তু ডিকন তাদের আশায় পানি ঢেলে দেয়। সে জানায় চ্যাম্পিয়নের সাথে লড়তে হলে এন্ট্রি ফি বা বাজি ধরার জন্য বিশাল পরিমাণ টাকা থাকতে হবে। আর ডিকন কিছুতেই সে টাকা ধার দেবে না, কারণ রেনোর এমনিতেই বাজারে অনেক ঋণ। উপায় না দেখে রেনো জনকে নিয়ে সোজা বন্দরের কাছে চলে যায়। সেখানে নেস্টর নামের এক মাফিয়া বসের ডেরায়। সেখানে গিয়ে তারা দেখে চারপাশে বন্য কুকুর দিয়ে ঘেরা এক ভয়ঙ্কর লড়াই চলছিল। রেনো নেস্টরের কাছে গিয়ে টাকা ধার চাইতে যায়, কিন্তু নেস্টর উল্টে তার দুই গুন্ডাকে রেনোকে শেষ করে দেওয়ার নির্দেশ দেয়। কারণ রেনোর কাছে নেস্টর আগে থেকে অনেক টাকা পেত। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জন সোজা রিংয়ে নেমে পড়ে। নেস্টরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সে বলে, আমি তোমার সেরা ফাইটারের সাথে লড়বো। আমি যদি হারি তবে রেনোর সব ধার আমি মেটাবো। শুরু হয় দ্বিগুণ বাজির এক ডেড ফাইট। নেস্টরের ভয়ঙ্কর ফাইটারের সাথে জনের তুমুল লড়াই শুরু হয়। এবং শেষ পর্যন্ত জনই দাপটের সাথে বিজয়ী হয়। কিন্তু ফেরার পথেও টাকা ঘাটতি থেকে যায়। সেই ঘাটতি মেটানোর জন্য রেনো বাধ্য হয়ে একটি দোকানে যায়। নিজের বাবার স্মৃতি বিজড়িত এক মূল্যবান আংটিটি বন্ধক রেখে সে কিছু টাকা জোগাড় করে। এরপর জন সোজা হসপিটালে ভেরোনিকার সাথে দেখা করতে যায়। সেখানে হসপিটালে বিছানায় শুয়ে থাকা দুর্বল বাচ্চাটিকে দেখে জনের বুকের ভেতরে অপরাধবোধ আরো বেড়ে যায়। সে ভেরোনিকাকে শক্ত কণ্ঠে কথা দেয় খুব দ্রুতই সে তার পুরো টাকা নিয়ে আসবে। অন্যদিকে ফ্র্যাঙ্কি রেনোকে চেপে ধরে জিজ্ঞেস করে সে ইব্রু নামের এক ভয়ানক গ্যাংস্টার ঋণ শোধ করেছে কিনা। ফ্র্যাঙ্কি একদমই চায় না রেনো তার নিজের ঋণ শোধ করার জন্য জনকে ঢাল হিসেবে ব্যবহার করুক। কিন্তু রেনো কথা ঘুরিয়ে ফ্র্যাঙ্কিকে উল্টো জিজ্ঞেস করে বসে সে জনকে ভালোবাসে কিনা। রেনো এটাও পরিষ্কার করে দেয় সে জনকে সে নিজের ঋণ শোধ করতে বাধ্য করেনি। ধীরে ধীরে চ্যাম্পিয়নের সাথে লড়াইয়ের ফান্ড জোগাড় করতে জন মরিয়া হয়ে ওঠে। সে একের পর এক বেআইনি লড়াই নামতে থাকে আর সবাইকে রীতিমতো কচুকাটা করে।
আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে জনের নাম চারদিকে এমনভাবে ছড়িয়ে যায় যে জনের ভয়ে কেউ তার সাথে লড়তেই রাজি হয় না। একদিন রাতে জন ফ্র্যাঙ্কির কাছে একটি প্রশ্ন করে বসে। সে জানতে চায় সে রেনুর মতো একটা ছেলের সাথে কেন সম্পর্কে আছে। তখন ফ্র্যাঙ্কি একটি গোপন সত্যি প্রকাশ করে। সে বলে, আমি আসলে রেনুকে নিজের বড় ভাইয়ের মতো দেখি, আর সে আমাকে বোনের মতো আগলে রাখে। রেনুর কাছে আমার একটা বিশাল ঋণ আছে, যে কারণে আমি সবসময় ওর পাশে থাকি। গল্পে আসে আরেক মোড়। অন্যদিকে রেনু যখন এক জায়গায় জুয়া খেলছিল, তখন গ্যাংস্টার ইব্রুর লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা তাকে একটা ভয়ঙ্কর হুমকি দিয়ে যায়। আগামী এক সপ্তাহের মধ্যে রেনু যদি তাদের সব টাকা শোধ না করে, তবে তারা রেনু এবং ফ্র্যাঙ্কি দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। পরের দিন ইব্রু চাপিয়ে দিশাহারা হয়ে রেনু জনকে নিয়ে আবার নেস্টার কাছে যায় লড়াই করার জন্য। এবার জনের প্রতিপক্ষ হলো ইয়াও নামের এক মেক্সিকান প্রাক্তন সেনা সদস্য। রিংয়ে জনের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। দর্শকের উন্মাতাল হাততালির মধ্যে জন তার সর্বোচ্চ শক্তি দিয়ে মেক্সিকান সেনাটিকে মাটিতে শুয়ে দেয়। রাতে তারা জনের এই দারুণ জয় উদযাপন করছিল। তখনই জন রেনুকে জিজ্ঞেস করে, চ্যাম্পিয়নের সাথে আমার লড়াই কবে? আমরা তো যথেষ্ট টাকা জোগাড় করে ফেলেছি। কিন্তু রেনু একটা মিথ্যা অজুহাত দিয়ে বলে যে চ্যাম্পিয়নের পক্ষ থেকে বাজির অঙ্ক নাকি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই ভেরোনিকার একটি ফোন কলে এসে তাদের সমস্ত কথাবার্তা থামিয়ে দেয়। কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরে জন রেনু আর ফ্র্যাঙ্কিকে নিয়ে দ্রুত ভেরোনিকার বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে যে দৃশ্য তারা দেখে, তাদের রক্ত হিম হয়ে যায়। হতাশার যন্ত্রণায় ভেরোনিকা আত্মহত্যার চেষ্টা করছে। তারা দ্রুতই তাকে উদ্ধার করে সোজা হসপিটালে নিয়ে যায়। ভাগ্যক্রমে সে যাত্রায় ভেরোনিকা প্রাণে বেঁচে যায়। হসপিটালের ফ্র্যাঙ্কি জনের কাছে জানতে চায় সে কেন তো ঝুঁকি নিচ্ছে। তখন জন তার বুকের ভেতরে সব সত্যি খুলে বলে। সে জানায় সে তার অতীতের পাপের প্রায়শ্চিত্ত করছে, আর সে আসলে তার হাতে খুন হওয়া লোকটির বাচ্চার জীবন বাঁচানোর জন্যই এই লড়াইয়ের ময়দানে নেমেছে। জন ভেরোনিকার কাছে যায়, তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব দ্রুতই টাকা ব্যবস্থা করে ফেলবো। এই ফাঁকে রেনো তার বাবার বন্ধক রাখা আংটিটা ছাড়াতে দোকানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে দোকানদার আংটিটি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। বাবার শেষ স্মৃতিটুকু হারিয়ে রেনো প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। রাতে তারা দুজন আবার একত্রিত হয়। রেনো জনকে জানায় যে নেস্টর তাকে আবার একটি শেষ লড়াই চ্যালেঞ্জ জানিয়েছে। জনের যেহেতু টাকার ভীষণ দরকার, তাই সে বিন্দুমাত্র না ভেবে সাথে সাথেই রাজি হয়ে যায়। পরদিন সকালে তারা নেস্টরের সাথে দেখা করতে যায়। রেনো নেস্টরকে বাজির অঙ্ক বাড়িয়ে $1.5 লাখ করার প্রস্তাব দেয়। লড়াই শুরুর আগে রেনো যখন ওয়াশরুমে যায়, তখন সেখানে ঘটে বিপত্তি। ইব্রুর লোকেরা এসে তাকে ধরে ফেলে, কারণ এক সপ্তাহের সেই সময়সীমা ঠিক ওই দিনই শেষ হচ্ছিল। রেনো তাদের কাছে অনুনয় করে বলে, শুধু আজকে লড়াইটা শেষ হতে দাও, আমি তোমাদের সব টাকা পয়সা পাই পাই করে বুঝিয়ে দেব। এরপর রেনো দ্রুত ফ্র্যাঙ্কির কাছে যায়, তাকে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে বলে, যাতে ইব্রুর লোকেরা তার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু ফ্র্যাঙ্কি পালাতে অস্বীকার করে। সে জনের লড়াই দেখার জন্য সেখানেই থেকে যায়। কিছুক্ষণ পর রিংয়ে শুরু হয় এক ভয়ানক লড়াই। জন বরাবরের মতোই তার প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দেয়, কিন্তু নেস্টর সে ইচ্ছে করে লড়াই থামায় না। জনের প্রতিপক্ষ যখন হার স্বীকার করার অবস্থায় নেই, জন তখন বুঝতে পারে লড়াই চালিয়ে গেলে লোকটা তার হাতেই মারা পড়বে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে যাতে আবার কাউকে খুন না করে ফেলে, তাই জন রিং থেকে নিজেই বেরিয়ে যায়। আর রিং ছেড়ে দেওয়ার কারণে নেস্টারকে টেকনিক্যালি বিজয় ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর জন আর ফ্র্যাঙ্কি এক বিভৎস দৃশ্য দেখতে পায়। ইব্রুর লোকেরা রেনুকে নির্মমভাবে পিটিয়ে একেবারে আদমোড়া করে ফেলে রেখে গেছে, আর তাকে ঋণ শোধ করার জন্য মাত্র 2 দিনের সময় দিয়ে গেছে। ফেরার পথে রেনু জনকে সব সত্যি খুলে বলে। সে জানায় ইব্রু নামের ওই গ্যাংস্টারের কাছে তার $1.5 লাখ ঋণ আছে। তখন ফ্র্যাঙ্কি জনের কাছে আসল কথাটা বুঝিয়ে বলে, আসলে এই ঋণটা রেনুর নয়, এই ঋণটা ছিল আমার, যা রেনু নিজের কাঁধে তুলে নিয়েছে। পরের দিন জন একটি ক্যাফেতে বসে শান্তিতে কফি খাচ্ছিল। ঠিক তখনই একদল লোক এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। তাকে একজন বয়স্ক লোকের সামনে হাজির করা হয়। অবাক করার বিষয় হলো
এই বয়স্ক লোকটা আর কেউ নয়, তিনি হলেন জনের সেই কনস্ট্রাকশন সাইটের ম্যানেজারের শ্বশুর, যার প্রাণ জন সিপিআর দিয়ে বাঁচিয়েছিল। বয়স্ক লোকটি তার জামের জীবন বাঁচানোর জন্য জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর তাকে এর প্রতিদান দিতে চান। জন প্রথমে বিনয়ের সাথে প্রস্তাব ফিরিয়ে দেয়, কিন্তু লোকটি বারবার জোর করায় জন তার মনের কথা খুলে বলে। সে জানায় এই অসুস্থ বাচ্চার অপারেশনের জন্য তার $2.5 লাখ প্রয়োজন, কিন্তু সেই বয়স্ক লোকটির কাছে মাত্র $1.5 লাখ চায়, কারণ সেই টাকাটা চ্যাম্পিয়নের সাথে বাজি ধরে $2.5 লাখে পরিণত করতে পারবে। লোকটি জনের লড়াই দক্ষতা সম্পর্কে তার লোকেদের কাছে জানতে চায়। তারা জানায় যে জন সত্যি একজন দুর্ধর্ষ ফাইটার। কথা বলতে বলতে জন বুঝতে পারে তার সামনে বসে থাকা এই ভদ্র চেহারা লোকটি হলো সে ভয়ানক গ্যাংস্টার ইব্রো। জন সাথে সাথে জিজ্ঞেস করে রেনুর কাছে সে কোনো টাকা পায় কিনা। ইব্রো জানায় যে রেনুর কাছে তার $1.5 লাখ পাওনা আছে। ইব্রো এবার জনকে একটি কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। সে জনকে দুটো বিকল্প দেয়, হয় তুমি বাচ্চার জন্য আমার কাছ থেকে $1.5 লাখ ক্যাশ নিয়ে নাও, আর না হয় আমি রেনুর সমস্ত ঋণ মাফ করে দেব। জন, যে কিনা রেনুকে এখন নিজের একজন সত্যিকার বন্ধু হিসেবে মানে, সে নিজের স্বার্থ ত্যাগ করে রেনুর ঋণ মাফ করার সিদ্ধান্তটাই বেছে নেয়। জনের এই মনোভাবতা আর অসুস্থ বাচ্চার প্রতি ডেডিকেশন দেখে গ্যাংস্টার ইব্রোর মন গলে যায়। সে রেনুর ঋণ তো মাফ করেই দেয়, তার উপর জনের চ্যাম্পিয়নশিপ ম্যাচের পুরো এন্ট্রি ফিও নিজে স্পন্সর করতে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে রেনু জানতে পারে যে জন নিজের সুযোগ ত্যাগ করে তার জীবন বাঁচিয়েছে। সে আবেগ আপ্লুত হয়ে জনকে অনেক ধন্যবাদ জানায়। হঠাৎ টুর্নামেন্টের প্রধান ডিকনের কল আসে। ডিকন জানায় কেউ একজন জনের এন্ট্রি ফি জমা দিয়ে দিয়েছে, ফলে চ্যাম্পিয়নের সাথে লড়াইয়ের পথ এখন পরিষ্কার। আর সে সাহায্যকারী ব্যক্তিটি যে ইব্রো, তার বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, ডিকন রেনুকে বাজি ধরার জন্য বাড়তি টাকা ধার দিতেও রাজি হয়ে যায়। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত ফাইনাল লড়াই রাত এসে উপস্থিত। জনের সামনে এবার বর্তমান চ্যাম্পিয়ন শার্প। শুরু থেকেই শার্প তার ভয়ানক আক্রমণ দিয়ে জনকে কোণঠাসা করে ছাড়ে। জন প্রবল গতিতে লড়াই চালিয়ে যায়, কিন্তু এক পর্যায়ে শার্পের এক ধ্বংসলীলা আঘাতে জন ছিটকে পড়ে যায়। সবাই ধরে নেয় যে জনের মৃত্যু হয়েছে আর শার্প ম্যাচটি জিতে গেছে, কিন্তু না। নিজের প্রতিশ্রুতি আর সে বাচ্চাটির মুখ মনে করে জন এক অমানবিক শক্তি নিয়ে আবার উঠে দাঁড়ায়। এরপর সে তার সবটুকু ক্ষোভ আর শক্তি দিয়ে শার্পের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং এক ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়নকে পরাজিত করে। লড়াইয়ের পর এক শান্ত মুহূর্তে ফ্র্যাঙ্কি জনের কাছে রেনুর আসল সত্যিটা তুলে ধরে। ফ্র্যাঙ্কি জানায় একসময় সে ইব্রুর গ্যাংয়ে আটকে পড়া এক অসহায় দাসী ছিল। ইব্রুর লোকেরা তার উপর অনেক অত্যাচার করত। রেনু যখন এই নির্মমতা দেখতে পায়, তখন সে ইব্রুর কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফ্র্যাঙ্কিকে কিনে নেয় এবং তাকে স্বাধীন করে। ফ্র্যাঙ্কি জীবন বাঁচাতে গিয়ে রেনু এত বড় ঋণের জালে জড়িয়ে পড়েছিল। এই কথা শুনে জন বুঝতে পারে যে রেনু আসলে একজন সোনার টুকরো মানুষ। চ্যাম্পিয়নশিপ জিতে জন যে বিশাল অঙ্কের টাকা পেয়েছিল তার পুরোটা নিয়ে সে পরের দিন সকালেই হসপিটালে চলে যায়। সেই টাকায় ভেরোনিকার ছেলে সফলভাবে অপারেশন সম্পূর্ণ হয়। ভেরোনিকার চোখে তখন কৃতজ্ঞতার পানি। সে জনের হাত ধরে অজরে কাঁদতে কাঁদতে তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর রেনু এবং ফ্র্যাঙ্কিও হাসি মুখে সেখানে উপস্থিত হয়। জন তখন তার পকেট থেকে একটি জিনিস বের করে রেনুর হাতে তুলে দেয়। এটি ছিল রেনুর বাবার সেই হারিয়ে যাওয়া আংটি, যা জন নিজের টাকায় উদ্ধার করে এনেছিল। আর এভাবেই এক সুন্দর এবং আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এই দুর্দান্ত মুভিটি থেকে আমরা একটি অসাধারণ শিক্ষণীয় বার্তা পাই, আর তা হলো আমাদের অতীত যত অন্ধকার হোক না কেন, তুমি যদি নিজের ভুল বুঝতে পেরে সৎ পথে ফিরে আসো এবং ক্রমাগত মানুষের জন্য ভালো কাজ করে যাও, তবে সৃষ্টিকর্তা ঠিক কোনো না কোনো ভাবে তোমাকে আলোর পথ দেখাবেই। আর এই এক্সপ্লেনেশনটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পের সাথে। আল্লাহ হাফেজ।